ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইনের নাম পরিবর্তন করে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ইতিমধ্যে 5 সদস্যের কমিটিও করা হয়েছে। এমন সময় আইন প্রণয়ন করা হচ্ছে যখন খেলাপি ঋণে বোঝা 3.25 লাখ কোটি টাকা এবং সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী ডিস্ট্রেসড অ্যাসেটের পরিমাণ 4.87 লাখ কোটি টাকা। এই অ্যাক্টের মাধ্যমে এসব ডিস্ট্রেসড অ্যাসেটের ব্যবস্থাপনায় নতুন প্রতিষ্ঠান করার কথা বলা হচ্ছে। এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয় কে কিনবে খেলাপি ঋণ। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসিএ এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। শুরুতে জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছে যে প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে কথাটি বলা হচ্ছে আসলে যে আইন করা হচ্ছে, আইনের নিরিখে একটি প্রতিষ্ঠান করা হচ্ছে যে খেলাপি ঋণ এবং ডিস্ট্রেস অ্যাসেট যেগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনায় আসলে কতটুকু ফলপ্রসূ হবে এই উদ্যোগটা? দেখুন, এটা তো এই পদ্ধতিটা বিভিন্ন দেশে প্রয়োগ করা হয়েছে। মালয়েশিয়া, তারপরে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে আপনার যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তখন কিন্তু তারা এটার প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে, এটা অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছে এবং কোনো কোনো দেশে ভালো ফলই পেয়েছে। কিন্তু আমাদের এখানেও অনেক দিন থেকে আমরা শুনতেছিলাম যে এই ধরনের একটা কিছু হবে, কিন্তু হইতে হইতে আর হয় নাই। তো সেটা এখন শেষ পর্যন্ত সরকার যে সিদ্ধান্ত নিতেছে সেটা আমরা উই আর অবজার্ভিং সিচুয়েশন, কিভাবে আপনার এটা মোডাস অপারেন্ডিটা কি হবে, গঠন প্রণালীটা। এবং এখানে ধরেন আপনার যে কমিটি, এটা তো সরকার কর্তৃক কর্তৃক তৈরি কমিটি এবং এটা মোস্ট কেসে যে সরকারি কর্মচারীরা এখানে আছে। এখানে আপনার ধরেন পেশাদার যে লোকজন, ব্যাংকিং পেশায় বলেন, এই লাইনের যে লোকজন আছেন এবং লিগ্যাল প্র্যাকটিশনার, এনাদের থাকাটা বেটার হতো যদি এটা অন্যান্য প্রফেশনাল লোকজনকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপরে আপনার ইকোনমিস্ট, তারপরে অ্যাকাউন্টেন্ট, লয়ার, এই পেশার লোকজন যখন থাকবে তাহলে এটা হবে। তারপরেও আমরা আউটকাম দেখতে চাই। যেটা হয়েছে এটা তো ধরেন এদের যাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে, এই কমিটির লোকজন যদি ট্রান্সফার হয়ে যায় তখন ওখানে আরেক লোক আসবে, তো ওনার তো ওইটার ব্যাপারে ইন্টারেস্ট নেই, অনেক লোকেরই ইন্টারেস্ট থাকে না। সেই ক্ষেত্রে এই কমিটিগুলো করার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। এবং এটা হলো আপনার এট দি এন্ড অফ দি ডে এটা দরকার। তো এই ডিস্ট্রেস অ্যাসেটটা কোন পরিবেশ, কোন পরিস্থিতিতে, কোন দেশে আপনি প্রয়োগ করতেছেন সেটা নির্ভর করবে ওই দেশের কর্পোরেট গভর্নেন্স এবং লিগ্যাল যে রুলস অ্যান্ড আইনের যে প্রতি শ্রদ্ধাবোধ এবং আইনের যে অ্যাপ্লিকেশন, এবং যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকে সেই ধরনের লোকজন যদি থাকে তাহলে আপনার এখানে কাজের সুবিধা। আর যাদের এই সমস্ত ব্যাপারে নলেজ আছে এই সিচুয়েশনকে ডিল করার জন্য, সেই নলেজ সহ লোকজন থাকলে আরো বেটার হতো। যাই হোক, করছে এটা মানে একটা গুড স্টেপ এবং সেটাকে অভিনন্দন জানানো উচিত। এইভাবে তো চলতে দেওয়া যায় না। এবং সেখানে ব্যাংকিং যদি কমিশন থাকতো তাহলে হয়তো এটার দরকার হতো না। ব্যাংকিং কমিশনেই বিভিন্ন সময়ে এই জিনিসগুলা দেখতে পারতো। তো সেটা দেখা যাক, আমরা আমাদের ব্যারিস্টার সাহেবের কাছ থেকে আমরা নিশ্চয়ই মাসুম আপনার কাছে এবার যুক্ত হতে চাই। সেটা হচ্ছে যেহেতু আইন হচ্ছে, তিনি এটার সাথে দুইটা বিষয়ে মানে কর্পোরেট গভর্নেন্সের কথা বললেন, লিগ্যাল দিকটার কথা বললেন। সেক্ষেত্রে আইনগত দিকটার কথা যদি বলি, যেহেতু একটি আইন হচ্ছে সেই ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতে কি কি সংযুক্ত করা যেতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ, জামাল ভাই রাইটলি বলেছে। তো আমি একটু সাথে সাপ্লিমেন্ট করি। এখন আমরা দেখছি যে আমাদের এখানে যেটা হলো যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বেসিক্যালি, তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা অন্যান্য দেশে যেটা আছে যে আপনার এই ডিস্ট্রেসড অ্যাসেটটা তারা কিনে নিবে বা তারা এটা আবার নিজেরাই কালেক্ট করবে এবং সেটা যদি অন্য আদার কোনো অর্গানাইজেশনের কাছে সেল করতে হয় সেটাও করবে। তো বাংলাদেশের যে সিচুয়েশনটা এখন ধরেন হোয়াইট পেপার অনুযায়ী যদি আপনি ধরেন
6.75 লাখ ক্রোড় টাকার মতো আমরা দেখছি, যেটা ডিস্ট্রেসড অ্যাসেট এই 2024 ডিসেম্বর এন্ড নাগাদ। যদি এই অ্যামাউন্ট হয়, এখন আপনার এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনি যেটা করছেন, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির তো একটা ফান্ড লাগবে, যে ফান্ড দিয়ে এটা কিনবে। এই ফান্ডের যোগানদাতা কারা হবে? বিদেশি ডোনাররা হবে, না এখানে আপনার কি বলে ট্যাক্স পেয়ারদের মানি, যেটা নতুন করে বাজেটের মাধ্যমে ভর্তুকি দিয়ে করবে? তাহলে এখানে একটা যেটা আমাদেরকে জানার দরকার, বা এটা আমরা হয়তো আইন হলে সেটা দেখতে পাবো। আরেকটা ব্যাপার যেটা রাইটলি জামাল ভাই অ্যাড্রেস করেছে, যে এখানে কারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলি করছে। এখন যদি আপনার সেই ব্যাংকিং ডিভিশনের মতো আরেকটা ডিভিশন, আপনি আরেকটা অর্গানাইজেশন ক্রিয়েট করলেন, যে যারা ওইটা ধরেন গভর্নমেন্ট ব্যাংকগুলি দেখছেন যে আপনি কি অবস্থা, সেখানে আবার এখন করলেন ঠিক সিমিলার লোকজনের হাতেই যদি এই জিনিসটা থাকে, তাহলে আপনার আউটপুট তো আপনি বুঝতেই পারতেছেন যে এটার রেজাল্ট কি হবে। তাহলে সেই জায়গাটা আমাদের অবশ্যই বোর্ডে কারা থাকবে এবং তাদের পারফরমেন্সের উপরে বেস করেই কিন্তু এটার রেজাল্ট বা আউটপুট হবে। এটা কখনোই ওই যে আপনার রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল যারা অলরেডি এক্সপায়ার্ড তাদেরকে দিয়েই যে আপনি এটা ফর্ম করবেন, এবং তারাই যাদের কোনো ওই ধরনের ইন্টারেস্টও থাকবে না বা আউটপুটও দেওয়ার মতো কিছু থাকবে না, বা পলিটিক্যাল গভর্নমেন্ট যেই থাকবে তার উইল অনুযায়ী এটা চলবে, তাহলে কিন্তু এটা দিয়ে কোনো একটা ভালো পজিটিভ কোনো রেজাল্ট পাবো না। এখন এটা করার পিছনে কারণ হলো আইএমএফ এর কন্ডিশন। যখন আইএমএফ ওই আমাদেরকে 4.7 বিলিয়ন দিচ্ছে, তখনই আইএমএফ এই কন্ডিশনটা অ্যাড করে দিয়েছিল, এবং সেই জন্যই এই আমাদের কন্ডিশনটা ফুলফিল করার জন্য এটা করা হচ্ছে। তো শুধু যদি আপনি কত টাকা অ্যাকচুয়ালি দিবেন, কত অ্যাসেট ডিস্ট্রেস অ্যাসেট নিবেন, এবং এই যে অ্যামাউন্টটা দিয়ে তো আপনাকে কারো না কারো তো এই টাকাটা দিতে হবে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে, এবং তার মাধ্যমেই তো এই ডিফারেন্ট পাবলিক এবং ধরেন গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকের যে ডিস্ট্রেসড অ্যাসেট, এগুলি তো তারা কিনে, এগুলি তো তারা কালেক্টের ব্যবস্থা করবে। তো এখন এটা একটা ধরেন আইন হলো। এখন আমরা আরেকটা আইনের কথা শুনছি, যেমন ধরেন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট বা অর্ডিন্যান্স, যেটা করবে তারা, যেমন এই যে এত অ্যামাউন্টের টাকা আপনি যেটা দেখছেন যে নন পারফর্মিং লোন, আপনার ডাটা অনুযায়ী অ্যারাউন্ড 3 লাখ ক্রোড় টাকার যেটা বললেন, এবং সেখানে যদি আপনি নতুন করে এই যে 10 জন বড় বড়োয়ারের লিস্ট করা হচ্ছে, এদেরটা যদি আপনি ধরেন নন পারফর্মিং লোন হয়, তাহলে আপনি চিন্তা করেন যে কত পার্সেন্ট নন পারফর্মিং লোন হবে। তাহলে এই নন পারফর্মিং লোনটা কিভাবে আমরা ফিউচারে যাতে না হতে পারে, এবং যারা করেছে এবং যারা টাকাগুলি বাহিরে পাচার করে নিয়ে গেছে, তাদের থেকে এটাকে রিকালেক্ট করার জন্য, বা যতটুকুই তাদের দেশে আছে সেটাকে অ্যাটাচমেন্ট করা, বা তাদের যদি ব্যাংকগুলিতে তাদের শেয়ার থাকে সেই শেয়ারগুলি বাজে ফরফিট করে গভর্নমেন্টের নামে বা গভর্নমেন্ট কারো কাছে সেল করা, বা অন্যান্য ইনভেস্টর ইনভাইট করা, বা ধরেন মার্জার অ্যাকুইজিশনে গেলে কারা ডাইরেক্টর হবে, এই জন্য যেমন একটা স্পেসিফিক আইন হচ্ছে। ঠিক আমার মনে হয় যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর যেটা 2023-তে অ্যামেন্ডমেন্ট করেছে, সেটারও আরো বড় আকারে অ্যামেন্ডমেন্ট দরকার। কারণ আপনাকে অবশ্যই দেখতে হবে যাতে এটা ফার্দার না হয়, কিন্তু যদি হতেই থাকে তাহলে আপনি কত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিবেন, আর এই ফান্ড কোত্থেকে আনবেন? তাহলে একদিক দিয়ে লুট হবে, আর একদিক দিয়ে আপনি এই ট্যাক্স পেয়ারের মানি ইনজেক্ট করবেন, সেটা কোনো সলিউশন হতে পারে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে অবশ্যই যে রুট কজ যেটা, সেইটাকে আইডেন্টিফাই করে সেই রুট কজ অনুযায়ী আমরা যদি সেই লুপহোলস গুলি বন্ধ করে দিতে পারি বা মিনিমাইজ করতে পারি, তাহলে দেখা যাবে ফিউচারে আর আমাদের এই ধরনের এই ডিস্ট্রেসড অ্যাসেট যেটা আসছে বা হচ্ছে, এইটা আর হবে না। কারণ এই 2024 ডিসেম্বরে আমরা দেখছি এত, তাহলে 2025 হলে আপনি তখন দেখবেন যে এটার অ্যামাউন্ট কত দাঁড়ায়। কারণ আপনি দেখেছেন যে আমাদের নতুন যে ওই ব্যাড অ্যান্ড লস যে ডিফল্টের ডেফিনেশনটা ছিল, যে সাব স্ট্যান্ডার্ড এবং ডাউটফুল, সেই সাব স্ট্যান্ডার্ড যেটা 6 মান্থের উপরে ছিল, সেটা কিন্তু এখন নতুন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী 3 মান্থস। তাহলে এখানে কিন্তু প্রচুর নন পারফর্মিং লোন বেড়ে যাবে, সেটার রেট কিন্তু হিউজ হবে। তাহলে আপনাকে ওভারঅল ইকোনমিতে একটা প্রপার ইকোসিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। পিসমিল আকারে যদি চিন্তা করেন তাহলে সলিউশন হবে না। নিশ্চয়ই সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হয়তো বা সে সিদ্ধান্তটা নিতে হবে। মাসুম এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণের নিয়মিত আয়োজন টালিক হাতে, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় আলোচনার বিষয় কে কিনবে খেলাপি ঋণ। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জামালউদ্দিন আহমেদ, বিরতির আগে আপনি যেমনটি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, এবার একটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আগেও কিন্তু বেশ কয়েকবার এ ধরনের উদ্যোগ নেওয়ার হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে এই ধরনের আইন বা ইনস্টিটিউশন কতটা আলোর মুখ দেখবে বলে মনে করছেন, যেখানে খেলাপি ঋণের বোঝা প্রায় ৩.৫ লাখ কোটি টাকা? এটা তো মানে আপনার এটা ব্যাপারে মন্তব্য করা তো ডিফিকাল্ট, কারণ হলো এটা দরকার, ন্যাশনাল ইন্টারেস্টে এটা দরকার। কিভাবে করবে সেটার মোডালিটি গুলা ফিক্স করা, এগুলা যদি আপনার যে দেশের সাথে এটা করা উচিত। তবে এখন যেহেতু গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে, ইন দ্যাট কেস তারা দে শুড কন্টিনিউ টু ডু দ্যাট, এবং সেটা করার জন্য তাদের যদি সেরকম ব্যবস্থা থাকে তাহলে দেশের উপকার হবে, উপকার হবে, ক্ষতি হবে না। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করতে যায় যদি আবার আপনার প্রেসারে পড়ে, ওই চাপে পড়ে, তখন কিন্তু আপনার ওইটা কিন্তু তাদেরকে মেনে করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। গভর্নমেন্ট থেকে এটা একটা জোরালো সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সেটা যদি গভর্নমেন্ট এটা নিতে পারে, এবং এটা যদি এখন তো আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন যদি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটাকে কিন্তু আহ, এটা পরবর্তীকালে আপনার এই আইনের অনুমোদন, সংসদে অনুমোদন থাকতে হবে। যারা নির্বাচিত হয়ে আসবেন মেজরিটি নিয়ে, তাদেরও অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে। দ্যাটস ওয়াই এইটা স্টেক হোল্ডারদের মধ্যে আলাপ করা উচিত, এবং আলাপ, ডিটেল আলাপের মধ্য দিয়ে যদি আপনি করে, তাহলে সেটার মতামত নিয়ে, অংশীজনের মতামত, বিভিন্ন পেশাদার গ্রুপের, এদের যদি মতামত নিয়ে আপনার করা হয়, তাহলে একটা ইট উইল বি ওয়ার্কেবল অ্যান্ড ডুয়েবল। যদি ওয়ার্কেবল এবং ডুয়েবল যদি আমি না করতে পারি, ইন দ্যাট কেস আবার দেখবেন যে আরেক ধরনের প্রবলেম হবে। তখন সংসদীয় কমিটিতে, এটা তো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে পাশ হইতে হবে, নির্বাচিত যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে এটা পাশ করি, তখন আইন মন্ত্রণালয়ে পাঠাবে। আইন মন্ত্রণালয় এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন রেগুলেটরি অথরিটি যারা আছে, এবং আমাদের যে সম্মানিত আইনজীবীরা আছেন, এই লাইনের এক্সপার্ট, ওনারা সহ পেশাজীবীদের মতামতের ভিত্তিতে যদি একটা ঐক্যমতে আসা যায়, ইটস এ গুড স্টেপ হবে। এবং সেটাকে বাস্তবায়নের জন্য জনমত দরকার। জনমত না হলে পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে আপনার এটা নিয়ে আবার বিতর্ক যাতে না নিশ্চয়ই হয়। সেটা হয়তো বা আবার অতীতের মতো মুখ থুবড়ে পড়বে। মানে এই ক্ষেত্রে স্টেক হোল্ডার যারা আছে, তাদের অংশীজন যারা আছেন, তাদের মতামতটাই সবচেয়ে জরুরি বিষয়। ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। মাসুম, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে ডেডিকেট ইনস্টিটিউশন করার কথা বলা হচ্ছে, আসলে সেক্ষেত্রে স্বচ্ছতা কতটা নিশ্চিত হবে? এখন ধরেন আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা জামাল ভাই ধরেই আমি একটু আসি, সেটা হলো যে আপনার যে স্কোপটা, এই যে ডিস্ট্রেসড অ্যাসেটের কথা বলছে, এখন এই স্কোপটা আপনি কি এখানে নন পারফর্মিং লোন, রাইট অফ এবং রিশিডিউল, এগুলি কি সব রাখবেন, না অনলি নন পারফর্মিং লোন রাখবেন? সেটার উপরেও কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার এটার সাকসেসটা কতটা হবে। এবং এটার সাথে সাথে আমি যেটা বারবার আপনার এমফাসাইজ করতে চাচ্ছি, যে আপনাকে একটা প্রপার ইকোসিস্টেম ক্রিয়েট করতে হবে। যদি প্রপার ইকোসিস্টেম ক্রিয়েট আপনি না করেন, তাহলে আপনি যদি ভালো আমাদের এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও হয়, তাহলেও তার ফাংশনিং কিন্তু প্রপার হবে না। কারণ ধরেন আপনি যদি রেগুলার বেসিস এই নন পারফর্মিং লোন বাড়তেই থাকে, কারণ আপনি যদি রুটে যদি হিট না করেন, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক যে সেন্ট্রাল ব্যাংক, যার একটা দায়িত্ব যে আপনার এটাকে প্রপারলি মনিটর এবং রেগুলেট করা, যেমন ধরেন এই ব্যাংকগুলি আজকে এখানে আসছে, এটা তো বাংলাদেশ ব্যাংক প্রথম দিন থেকেই জানতো, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে তো অনেকগুলি ইনস্ট্রুমেন্ট আছে। স্পেশালি ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের যেটা প্রত্যেকটা ব্যাংকের এডি রেশিও, প্রত্যেকটা ব্যাংকের সিআরআর, প্রত্যেকটা ব্যাংকের এসএলআর, তাহলে বাংলাদেশ ব্যাংক প্রথম দিন থেকেই জানতো যে এরা মেনটেন করতে পারছে না। তাহলে যদি বাংলাদেশ ব্যাংক যদি হস্তক্ষেপ করতো বা ইন্টারফেয়ার করতো, তার যেই অটোনমি ছিল, তাহলে কিন্তু আজকে আমাদের এই খেলাপি ঋণের অবস্থা এই জায়গায় আসে না, এবং এই যে ৮-১০ জনের হাতে সমস্ত জিনিস, পুরো ব্যাংকিং সেক্টর চলে যেত না। তাহলে আমাকে যেটা মনে হয়, আমার যেটা করতে হবে, আমাকে একটা প্রপার ইকোসিস্টেম করতে হবে, এবং সেই ইকোসিস্টেমে আমার যে লস গুলি যেগুলি আছে এবং যেগুলি আমি করছি, যেমন
আমার যে ব্যাংক ম্যানেজমেন্ট যেটা অ্যাক্ট যেটা হচ্ছে, অ্যাসেট ম্যানেজমেন্ট যে একটা হচ্ছে, প্লাস আমার যে ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট একটা করার কথা বলছে তারা, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট যেটা আছে, ফাইন্যান্সিয়াল রেজলিউশন যেটা আছে, এই যে আইনগুলি, সেই আইনগুলি প্রপার। এবং অলওয়েজ আমার ওই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট যে সেপারেশনের যে কনসেপ্টটা, সেটা আমরা যদি এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করি সেখানেও এটা থাকতে হবে। ইভেন বাংলাদেশ ব্যাংকেও আমাদের যারা বোর্ডে থাকবে তারা ইফেক্টিভ বোর্ডের লোকজন থাকতে হবে। বিভিন্ন থেকে মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্ট করে অথচ তারা বোর্ডে মিটিংয়েই অ্যাটেন্ড করে না, তাহলে সেই ইনএফেক্টিভ বোর্ড দিয়ে আমার কিন্তু কাজ হবে না। তাহলে নিশ্চয়ই সব জায়গায় কার্যকর হতে হবে এবং স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সেই জায়গায় হয়তো সক্রিয় অংশগ্রহণটা সবচেয়ে বেশি জরুরি। মাসুম এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালিক হাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিক হাত আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।